প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার স্কুল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী শিক্ষক, বাড়িগ্রাম স্কুল অ্যান্ড কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, এই প্রত্যাশায় রাখি মহান আল্লাহর কাছে। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা পরীক্ষায় আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা থেকে প্রশ্ন থাকে। এমনকি আমার অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছে যে এই অধ্যায়টা ভালোভাবে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য। তার প্রেক্ষিতে আজকে আমি তোমাদের সামনে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা নিয়ে হাজির হয়েছি। তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবে, এই প্রত্যাশা রাখি। তাহলে আমরা এখন পাঠ শুরু করি। তো তোমরা সবাই জানো যে আয়তলেখ আমরা করি কোন ধরনের উপাত্তে। সাধারণত সেগুলো গণসা সারণী দেওয়া থাকে, এমনকি অবিন্যস্ত উপাত্তে দেওয়া থাকে। এই দুই ধরনের এইগুলো আমরা আয়তলেখ বা বহুভুজ অথবা অজীবে আমরা সমাধান করি। তো প্রথমে আমি গণসা সারণীতে আছে এরকম উপাত্ত কিভাবে আমরা আয়তলেখ আঁকবো সেই বিষয়ে আলোচনা করব। তো এখন দেখো, গণসংখ্যা সারণী নিয়মে আমার কি আছে যে গণসংখ্যা সারণী বিচ্ছিন্ন চলকের হোক অথবা অবিচ্ছিন্ন চলকের হোক, আয়তলেখ অঙ্কনের জন্য তাকে অবিচ্ছিন্ন চলকে পরিণত করতে হবে। আমি আবার বলতেছি, গণসংখ্যা সারণীতে দেওয়া আছে এরকম উপাত্তকে আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করব। নিয়মটা হলো, গণসংখ্যা সারণী বিচ্ছিন্ন চলকের হোক অথবা অবিচ্ছিন্ন চলকের হোক, আয়তলেখ অঙ্কনের জন্য তাকে অবিচ্ছিন্ন চলকে পরিণত করতে হবে। তাহলে এখন প্রশ্ন, যে বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি, সেটা আমরা এই দুইটা এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করছি। এখানে কি আছে আমার ওজনের গণসংখ্যা দেওয়া হলো, তার আমরা কি করব, মানে পরিচিত হবে এটা আসলে কি ধরনের উপাত্ত। আমরা জানি বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা, এই চারটা বিষয় যদি থাকে প্রশ্নের মধ্যে, তাহলে সেটা আমরা বুঝবো সেটা হলো অবিচ্ছিন্ন চলক, আর বাকিগুলো বিচ্ছিন্ন চলক। তাহলে এখানে কি আছে, আমার ওজন আছে, তাহলে এটা আমার অবিচ্ছিন্ন চলক। এখানে কি আছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা, তার মানে এটা হলো আমার বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা কি হইলাম, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক সম্পর্কে পরিচিত হইলাম। তো এখন আমরা গণসংখ্যা সারণীতে দেওয়া আছে এরকম উপাত্তকে আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করব। তাহলে প্রথম কাজটা কি যেন আমি বলেছি, এখানে নিয়মে আমি বলেছি, সেটা বিচ্ছিন্ন চলকের হোক অবিচ্ছিন্ন চলকের হোক, তাই কি করতে হবে, অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা একটা সমস্যার সমাধান করি। এখানে কি আছে, আমার ওজন শিক্ষার্থীর সংখ্যা 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। তার মানে এখানে কি আছে, ওজন আছে, তার মানে এটা আমাদের কি ধরনের চলক, অবিচ্ছিন্ন চলক। তো আমার এখন দেখার বিষয় যে চলক, আমার দেখার বিষয় চলক হলো আমার কি করতে হবে এখন, সেটা বিচ্ছিন্ন হোক অবিচ্ছিন্ন হোক, তাকে কি করব, আমরা অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করব। সেটা আমরা কিভাবে করতে পারি, মূল নিয়মটা কি। যেমন এইখানে আমার প্রথম শ্রেণীর কত আছে, আমার 46 থেকে 50। তাহলে এই শ্রেণীর প্রকৃত উচ্চ সীমা এবং নিম্ন সীমা কিভাবে আমরা নির্ধারণ করব, হ্যাঁ সেটা একটু জেনে নাও। কি করতে হবে, যেমন 46 এর আগে একটা শ্রেণী কল্পনা করতে হবে। সেটা কত, আগের শ্রেণীর উচ্চ সীমা কত হবে, 45 হবে। তাহলে 45 যোগ 46 কত হইল, 91। তাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে কি পাবো আমরা,
এই শ্রেণীর নিম্ন সীমা পাবো এবং তার আগের শ্রেণীর উচ্চ সীমা পাবো। আরেকটু ক্লিয়ার করে বললে আমরা বলতে পারি, এখানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 50, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত 150। তাহলে 50 150 যোগ করব, যোগ করলে কত হয় 101। তাকে কি করব 2 দ্বারা ভাগ দেব, কত হইল 50.5। তাহলে এটা হলো কি আমার প্রথম শ্রেণীর উচ্চ সীমা, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা। তো এইভাবে আমরা কি করি অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করি। আর সবচেয়ে সহজ অর্থ যদি আমরা বলি যে প্রথম নিম্ন সীমা থেকে আমরা কি করব 0.5 কমাবো, ঊর্ধ্ব সীমার সাথে 0.5 বাড়াবো। এটা হলো সহজ অর্থে আমরা যদি বুঝি তাহলে আমরা এভাবে করতে পারি যে প্রথমটা থেকে কি করব 0.5 কমাবো, দ্বিতীয়টা থেকে 0.5 বাড়াবো। তাহলে অবিচ্ছিন্ন কীভাবে করতে আমরা জানলাম। তো এখন দেখো এই প্রশ্নটা আমরা একটু সমাধান করি কিভাবে। এখানে কি আছে শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। এখানে বাড়তি কলামটা কি যুক্ত হইল আমার, বা সারিটা কি যুক্ত হইল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখন দেখো শ্রেণীসীমা কি ছিল 46 থেকে 50, এখানে কি করছে প্রথমটা থেকে 0.5 কমাইছি, কত হয়েছে 45.5। দ্বিতীয়টা ছিল কি 50, তার সাথে কি যোগ করছি 0.5 যোগ করছি, কত হলো 50.5। 150 ছিল কমাইছি, কত হয়েছে 50.5। 55 ছিল, কত হয়েছে 0.5 যোগ করছি, তার 55.5। এরকম প্রত্যেকটা পত্রের সাথে আমরা কি করছি 0.5 প্রথমটা থেকে কমাইছি, দ্বিতীয়টা থেকে বাড়াইছি, মানে দ্বিতীয়টার সাথে যোগ করছি, গণসংখ্যা যা আছে তাই। তাহলে এটা আমরা কি করলাম, একটা গণসংখ্যা সারণীকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করলাম। তো এখন এটাকে আমাদের কি করতে হবে, আয়তলেখে আঁকতে হবে। তো আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে কি করবো আমরা একটা গ্রাফ পেপার নেব। তো এই গ্রাফ পেপারে কি করব আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এখানে অবিচ্ছিন্ন শ্রেণী প্রথম কত আছে 45.5। তাহলে এখানে আমি 45.5, তারপর 50.5, 55.5, 60.5, 65.5, 70.5, এটা আমি কি করছি এখানে চিহ্নিত করেছি। তো এখন গণসংখ্যাগুলো আমরা স্থাপন করব। তাহলে ওয়াই অক্ষে আমার কি বসে গণসংখ্যা বসে, গণসংখ্যা। তো এখন দেখো এখানে আমার শ্রেণীব্যাপ্তি কত আছে 5 আছে। তো এখানে ঘর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে আমার এখানে সুবিধাজনক আমি মান ধরবো, একক ধরবো। তাহলে এক ঘরের মান আমি কি ধরতে পারি, এখানে এক ঘরের মান 1 একক। ওয়াই অক্ষে আমার কি আছে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে 20 আছে। তো ওয়াই অক্ষ বরাবর আমি এক ঘরের মান 1 ধরি। তাহলে এখন কি করবো আমি গণসংখ্যাগুলি স্থাপন করি। প্রথমে কত আছে, প্রথম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 5। তাহলে 5 কোথায় আমার 1 2 3 4 5। তারপর একটা কত আছে 10। তারপর একটা কত 20। তারপর একটা কত 15। তারপর এটা কত 10।
এখানে প্রথমে কত আমার 5, আমি বসালাম এখানে 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 15, তারপরে 10। তো এখন খেয়াল করো, অনেক আমরা কি করে থাকি, এই যে শ্রেণী, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীসীমা, এটাকে আমরা এই দিকে বসাই, যে 45.5 এইভাবে লিখি। এইভাবে লিখতে গিয়ে দেখা যায় কি এখানে জায়গা হয় না, তো সেখানে আমাদের একটু সমস্যা হয়। কাজে তোমরা কি করবে, সব সময় এই দিকে বসবে, 45.5, 50.5, 55.5 এরকম বসাবে। তো এটা কি হলো আমার আয়তলেখ। তো আমি আয়তলেখ অঙ্কন কিন্তু আমার শেষ। তখন এটাকে আমি লিখবো কিভাবে? এইখানে দেখো যে ঘর আছে কয়টা, 5টা, 1 2 3 4 5, আর আমার শ্রেণীব্যাপ্তি আছে কত, 5। এরকম যদি হয় তাহলে সেটা সুবিধাজনক। তো এই লেখাটা আমরা কি করবো, নিজেদের মতো করে লিখবো। সেটা আমরা এখানে প্রথমটা একটু লিখে দিয়েছি। লিখছি আমরা যে ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তেমন x অক্ষ কোনটা আমার, এটা x অক্ষ, এটা কি আমার y অক্ষ। x অক্ষে কি বসাবো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। y অক্ষে কি বসাবো, গণসংখ্যা বসাবো। যে 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ আঁকা হয়েছে। মূল বিন্দু থেকে 45.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তার মানে কি করছি আমরা, যে এইখানে ছেদ চিহ্ন, এখানে শুরু হলো কত থেকে, 45.5 থেকে, তাহলে আগের 44.5 কই গেল, 20 কই গেল, যে আরো যে সংখ্যা আছে সেগুলো আছে বোঝাতে কি ব্যবহার করা হয়, এই যে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। তো এই যে মানগুলো সেটা আমরা কি করব, সুবিধাজনক মানগুলো আমরা এই করব, বসাবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এখানে আমরা কি করছি, x অক্ষ বরাবর 1 ঘর সমান 1 ধরেছি, y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি জানলাম বা কি বুঝলাম, যে গণসংখ্যা সারণীতে যদি দেওয়া থাকে তাকে আমাদের কি করতে হবে, অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কি করলাম, গণসংখ্যা সারণী দেওয়া আছে এরকম মতো আমরা কি করলাম, একটা আয়তলেখ আঁকলাম। তো এখন আমরা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এরকম আমরা একটা আয়তলেখ আঁকবো। এটা কি আমার 8ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হলো। তার মানে এটা কি একটা অবিন্যস্ত উপাত্ত। কেন অবিন্যস্ত উপাত্ত, এখানে কোনোটা মানের ক্রম অনুসারে বা এই অধক্রম অনুসারে সাজানো নেই। তো এটাকে আমরা কি করব, এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণীতে রূপান্তর করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, সর্বোচ্চ মান বের করব, সর্বনিম্ন মান বের করব, পরিসর বের করব। হ্যাঁ, সর্বোচ্চ মান কত, 73, সর্বনিম্ন কত, 42, পরিসর কত, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। মানগুলো আমরা কি করছি, বসিয়ে দিয়েছি। 7 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা। আমরা সূত্র জানি কি, শ্রেণী সংখ্যার সূত্র কি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর কত, 32, শ্রেণীব্যাপ্তি কত, 7 ধরেছি, 7 ধরেছি। তাহলে ভাগ করলে কত আসে, 4.57। অর্থাৎ শ্রেণীর সংখ্যা আমাদের কিরকম হয়, সবসময় কি হয়, পূর্ণ সংখ্যায় হয়। কাজে এটা কি করবো, আমার 4.57 মানে কি এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে, অর্থাৎ কত, 5টি। তো এখন দেখো এইখানে আমরা কি করছি, এটা গণসংখ্যা সারণী করছি সেটা, এবং অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী করেছি। তাহলে কিভাবে আমরা করতে পারি, সর্বনিম্ন সংখ্যা কত আমার এখানে, 42 থেকে আমি শুরু করেছি, কত শ্রেণীব্যাপ্তি, 7 শ্রেণীব্যাপ্তি। তাহলে কত হয়, 42, 43, 44, 45, 46, 47, 48। তাহলে 48 আসে হলো 7 শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 42 থেকে 48। তারপর একটা 49 থেকে 55, তারপরে 56 থেকে 62, তারপর 63 থেকে 69, 70 থেকে 76। 76। আচ্ছা, এরপর যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীর সময় এখানে আমার গণসংখ্যা সারণীতে তৈরি করতে কি করতে হবে, যে টেলি চিহ্ন আমার রাখতে হবে, বানতে হবে। তাহলে এখানে আমি টেলি চিহ্ন করছি, তুমি মধ্যমান বিষয়টা তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। হ্যাঁ, তাহলে অবিচ্ছিন্ন করছি, 42 ছিল, 0.5 কমাইছি, কত হইলো, 41.5। 48, তার সাথে 0.5 যোগ করছি, কত হইলো, 48.5। তারপরে এটা প্রত্যেকটা শ্রেণী কি করছি, এরকম অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে আমরা রূপান্তর করেছি। তো এখন এখানে আমাদের আরেকটা বিষয় সমস্যা
গণসংখ্যা সারণী করতে গেলে কি হয়, অনেক সময় উপাত্তের সংখ্যা বাদ পড়ে যায়। তো এই কারণে তোমরা সবাই এরকমভাবে কাজ করবে, এরকমভাবে ছাপিয়ে ছাপিয়ে। যেমন টেলিসিনের মধ্যে কাজটা আমরা কীভাবে করবো, 150, তাহলে 150 কোন ঘর আমার আছে, কোন শ্রেণীতে আছে, তাহলে 49 থেকে 55 এই শ্রেণীতে আছে, তাহলে এই যে একটা টেলি দাগ দিলাম। তারপরে কত, তারপর 49, তাহলে এই ঘরেই পড়ে। তারপরে কত, 46, তার মানে এই শ্রেণীতেই পড়ে। এরকমভাবে আমরা কি করব গেল। তারপর একটা কত, 48 কোন শ্রেণীতে পড়ে, প্রথম শ্রেণীতে পড়ে, দাগ দিলাম। 64 কোন শ্রেণীতে পড়ে, এই শ্রেণীতে পড়ে। 54 কোন শ্রেণীতে পড়ে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তো এরকমভাবে কি করবা তোমরা, টেলিচিহ্ন দ্বারা, টেলিচিহ্নের মাধ্যমে গণসংখ্যা সারণী তৈরি করবে। তো এখন এটার আমরা কি করব, আয়তলেখ আঁকবো। তাহলে আয়তলেখ আঁকতে হলে কি করতে হবে, প্রথম অবিচ্ছেদ্য শ্রেণীর সীমা কত, 41.5, তারপরে কত, 48.5, তারপরে কত, 55.5, তারপর 62.5, 69.5, 76.5। অর্থাৎ প্রত্যেকটাই কি বসাইছি আমি, অবিচ্ছিন্ন শ্রেণীর সঙ্গে বসিয়েছি। এখন ঠিক আগের মতো কি করবো আমরা, গণসংখ্যা সারণী বসাবো। তাহলে প্রথম শ্রেণী গণসংখ্যা কত, 6, তাহলে প্রথম শ্রেণী গণসংখ্যা 6, 1 2 3 4 5 6, 6, তারপর গণসংখ্যা কত, 9, তারপর গণসংখ্যা 8, তারপর গণসংখ্যা 4, তারপর গণসংখ্যা 3, ঠিক আছে। এই হলো আমাদের আয়তলেখ। তাহলে এখন আমি এগুলো স্থাপন করি। এখানে হলো 6, তারপর একটা 9, তারপর একটা 8, তারপর একটা 4, তারপরে 3। এই হলো আমাদের আয়তলেখ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এখন আমি করব কি, কাজ করব বহুভুজ নিয়ে। তো বহুভুজের ক্ষেত্রে আমরা কি করব, বহুভুজের ক্ষেত্রে আমরা কি করব, তো বহুভুজ আমরা কয় উপায় করতে পারি। স্টার্ট। এখন আমরা কি করব, বহুভুজ নিয়ে আলোচনা করব। তাহলে বহুভুজ অঙ্কনের পদ্ধতি কয়টি, 2টি। আমি এখানে লিখে দিই পদ্ধতি 2টি। 1 নম্বর হইল আয়তলেখ ব্যবহার করে, আর আয়তলেখ ব্যবহার না করে। তো এখানে আমরা মনে রাখবো, 2টা বিষয় মনে রাখতে হবে। মনে রাখার বিষয় আমি লিখেছি যে আয়তলেখ ব্যবহার করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করে রেখাংশের সাহায্যে যোগ করতে হবে। আবার বলতেছি যে আয়তলেখ ব্যবহার করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করে রেখাংশের সাহায্যে যোগ করতে হবে। যোগ করলে আমরা কী পাবো, আয়তলেখ ব্যবহারের মাধ্যমে আমরা বহুভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এখন আমরা এই প্রশ্নে আমরা দেখি এটা কি ধরনের উপাত্ত, আমার একটা অবিন্যস্ত উপাত্ত। প্রথমে কি করছি, এটাকে আমরা একটা গণসংখ্যা সারণীতে তৈরি করেছি। আমাদের মনে রাখতে হবে যে বহুভুজ অঙ্কনের জন্য সেখানে অবশ্যই আমাদের কি করতে হবে, মধ্যমান আনতে হবে, এমনকি অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করতে হবে।
কি বললাম, বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আয়তলেখ ব্যবহার করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে, এমনকি বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কি করতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রূপান্তর করতে হবে এবং মধ্যবিন্দু আনতে হবে। তো দেখো এখানে আমার কলামটা কি হচ্ছে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, মধ্যমান, টেলিচিহ্ন, গণসংখ্যা। তো এখন দেখো এই প্রশ্নে আয়তলেখ কিন্তু আমরা এঁকেছি। তো এখন এটার মধ্যবিন্দু আমরা কোথায়, যেমন প্রথম শ্রেণী কত, 41 থেকে 41.5 থেকে 48.5, তাহলে এটার মধ্যমান কত আমার 45। তাহলে 45টা কোথায় আসে আমার এখানে, এই যে মাঝখানে আছে 45। তারপরে অর্থাৎ প্রত্যেকটাই কি করবো আমি, মাঝখানে চিহ্নিত, মধ্যবিন্দু চিহ্নিত করব। কি বলা হয়েছে আমার, প্রত্যেকটার মধ্যবিন্দু চিহ্নিত করে রেখাংশের সাহায্যে যোগ করতে হবে। তাহলে এখন আমার কি করতে হবে, রেখাংশ। তাহলে এরকম ভাবে রেখাংশের সাহায্যে আমি যোগ করব। তাহলে আমরা এখানে কি করেছি, রেখাংশের সাহায্যে প্রত্যেকটা মধ্যবিন্দু যুক্ত করলাম। তারপরে আমরা কি করছি, নিম্ন সীমা থেকে আমরা কিন্তু যোগ করেছি। এখানে ঊর্ধ্বসীমার সাথে আমরা কি করছি, রেখাংশটা যুক্ত করেছি। তাহলে এটা কি আঁকাইলাম আমরা, এটা হলো আয়তলেখ অঙ্কন করে বহুভুজ। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখব আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ আমরা কিভাবে অঙ্কন করব। সেই ক্ষেত্রে কি করতে হয়, আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে নিয়মটা হলো আমার এখানে লেখা আছে, দেখো যে আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীসীমার মধ্যবিন্দুকে শ্রেণীসীমা ধরতে হবে। কি বলা হয়েছে, যে শ্রেণীসীমার মধ্যবিন্দুকে শ্রেণীসীমা ধরতে হবে এবং শ্রেণীসীমার আগে একটি শ্রেণী ধরতে হবে এবং শেষ শ্রেণীসীমার পরে একটি শ্রেণী ধরতে হবে। প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমাকে রেখাচিত্রের মাধ্যমে যোগ করতে হবে। আমি আবার বলতেছি, দেখো বিষয়টা আরেকবার, আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীসীমার মধ্যবিন্দুকে শ্রেণীসীমা ধরতে হবে, প্রথম শ্রেণীর আগে একটা শ্রেণী ধরতে হবে এবং শেষ শ্রেণীসীমার পরে একটা শ্রেণী ধরতে হবে। প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমাকে রেখাচিত্রের মাধ্যমে যোগ করতে হবে। এটা হলো আমার আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ অঙ্কনের নিয়ম। তো আমরা এখন একটা এই প্রশ্নের কি করবো, আমরা যেটাকে আয়তলেখ ব্যবহার করে আমরা এই বহুভুজ অঙ্কন করেছি, সেই প্রশ্নের কি করবো, আমরা আয়তলেখ ব্যবহার না করে বহুভুজ অঙ্কন করবো। সেটা দেখো এখানে কি করতে হবে, আমার মধ্যবিন্দুকে শ্রেণীসীমা ধরতে হবে। এটা কি আমার শ্রেণীসীমা, সীমা, এটা হলো আমার এক্স অক্ষ মূল বিন্দু, এটা হলো আমার ওয়াই অক্ষ। তো এখন কি করব, মধ্যবিন্দু এখানে কত আছে, মধ্যমান 45, 52, 59, 66, 73, 45, 52, 59, 66, 73। কি বলা হয়েছে আমার নিয়মে, যে প্রথম মধ্যমানের আগে একটা শ্রেণী কল্পনা করতে হবে। তাহলে এখানে ব্যবধান কত আমার, 45 থেকে 52 কত ব্যবধান, 45, 46, 47, 48, 49, 50, 51, আবার দেখি 45, 46, 47, 48, 49, 50, 51, তাহলে কত হয়, অর্থাৎ 52 থেকে 45 বাদ দিলে কত আসে, এখানে আমরা রাফ করি, দেখিয়ে দিই একদম। 52 বাদ হলো 45, কত আসে 7। তাহলে তোমার 7 ঘর আগে কি করতে হবে, একটা শ্রেণী ধরতে হবে। তাহলে কত আসে, তাহলে এখন 45 থেকে কি করবো, 7 বিয়োগ দেবো। তাহলে 45 বিয়োগ 7 কত আসে, 38। তাহলে প্রথম মধ্যমান কত হবে আমার
38। তাহলে শেষে কি করতে হবে, 8 যোগ করবো আমি, কত আছে 73। তাহলে 73 যোগ কত 8, কত হলো 81। তাহলে শেষ শ্রেণীর সীমা কত বসাবো আমি, 81 বসাবো। তাহলে এখন এই যে 38 এবং 81 দুইটা শ্রেণী কিন্তু আমি বাড়তি লিখেছি, সেটা কিন্তু আমার নিয়মেও লেখা আছে যে প্রথম শ্রেণীর আগে কি করতে হবে, একটা শ্রেণী কল্পনা করতে হবে বা ধরতে হবে, শেষ শ্রেণীর পরে একটা শ্রেণী কল্পনা করতে হবে। এটা কীভাবে ধরবো, সেটা হলো আমাদের মধ্যমানের ব্যবধান যত, প্রথমে সেটা বিয়োগ করব আর লাস্টের দিকে সেটা কি করব, যোগ করব। অর্থাৎ 45 থেকে 7 বিয়োগ করছি, কত পাওয়া গেছে 38। 73 তার সাথে কি করছে 7 আমরা যোগ করছি, কত পাওয়া গেছে এই 81 পাওয়া গেছে। তো এখন এই শ্রেণীর কি গণসংখ্যাগুলো কত আছে আমার 6, কত 6, উচ্চ সীমার মধ্যে আমরা নিব 6, 1 2 3 4 5 6, হ্যাঁ, তারপর 9, তারপরে 8, তারপরে 4, 1 2 3 4, 4, তারপরে 3, এখানে কি করলাম আমরা গণসংখ্যাগুলি স্থাপন করলাম। তো এখন এখানে আমরা কি করতে, প্রত্যেকটাই রেখাচিত্রের সাহায্যে যুক্ত করতে হবে। এই হইল আমার আয়তলেখ নায়কের বহুভুজ। তাহলে এখানে বহুভুজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় কোনটা আমার, যখন আয়তলেখ একে যখন বহুভুজ করব সেই ক্ষেত্রে কি করব আমরা, যে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করে তাকে কি করতে হবে, রেখাচিত্রের সাহায্যে যুক্ত করতে হবে। এবং আয়তলেখ নায়কের বহুভুজের ক্ষেত্রে কি করব আমরা, মধ্যমানগুলো কি করব, শ্রেণীর সময় বসাবো, এবং গণসংখ্যাগুলো কোথায় বসাবো, ওই অক্ষে বসাবো, এটা সেটা কোথায় বসবে, প্রত্যেক যে মধ্যমানের যে শ্রেণী সেইখানে বসবে, সেইখান থেকে শুরু হবে। 45 বরাবর কি ছিল 6 ছিল, 52 বরাবর কি ছিল 9 ছিল, 59 বরাবর কত ছিল 8 ছিল, তারপর 66 বরাবর কত ছিল 4 ছিল, 73 বরাবর কত ছিল 3 ছিল। এমনকি যে আগে যে একটা শ্রেণী কল্পনা করেছিলাম এবং শেষে যে একটা শ্রেণী কল্পনা তার সাথে কি করতে হবে, যুক্ত করতে হবে। এ হলো আমার আয়তলেখ অঙ্কন না করে বহুভুজ। তো এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা আরেকটা নাম কিন্তু আছে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র, যাকে আমরা অজীব রেখা বলি। তো এই ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজীব রেখা অঙ্কন নিয়মটা কি, কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর, খেয়াল করতে হবে কিন্তু যে কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা x অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করে রেখাংশের মাধ্যমে সংযুক্ত করলে অজীব রেখা পাওয়া যায়। তার মানে কি করতে হবে, আমার এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে এবং x অক্ষে বসবে কি শ্রেণীবিন্যাস বা শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওই অক্ষে বসবে কি আমার ক্রমযোজিত গণসংখ্যা। আবার এখানে বলছে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা x অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করে রেখাংশের মাধ্যমে সংযুক্ত করলে কি পাবো, আমরা অজীব রেখা পাবো। তো এখানে আমরা একটা সমস্যা দেখি কি আছে। এখানে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িকী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী হলো। তার মানে এটা হলো আমার একটা গণসংখ্যা সারণী। এটা কি করব, আমরা অজীব রেখা আঁকবো। তার জন্য কি করতে হবে, আমার ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রূপান্তর করতেও পারি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রূপান্তর আমরা নাও করতে পারি। কিন্তু এখানে আমি দেখিয়েছি কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে রূপান্তর করছি। তুমি যদি চাও যে আমি অবিচ্ছিন্ন সীমা রূপান্তর করবো না,
সেটা তুমি করতে পারবে। অর্থাৎ অবিচ্ছিন্ন চিহ্ন রূপান্তর না করেও অজীব রেখা অঙ্কন করা যায়। তাহলে এখন দেখো কি আছে এখানে, প্রাপ্ত নম্বর, অবিচ্ছিন্ন চিহ্নের সীমা, গণসংখ্যা, জড়িত গণসংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে জড়িত গণসংখ্যা আমরা কিভাবে পূরণ করি। প্রথমে কি 8, তারপরে কি 2 যোগ করলে কত হবে 20, 20 আর 15 যোগ করলে কত হয় 35, 35 18 যোগ করলে কত হয় 53, 53 7 যোগ করলে কত হয় 60। সবসময় মনে রাখবে যে ক্রমবর্তী গণসংখ্যা এমনকি আমাদের প্রশ্নে যে গণসংখ্যা দেওয়া থাকে সেটা সবসময় মিলে যাবে। তো এখন এখানে অবিচ্ছিন্ন চিহ্ন সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, কাজে এখানে বললাম না, জাস্ট দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমরা অবিচ্ছিন্ন চিহ্ন করি, এখানে করেছি। এখন কি করব আমরা, এইখানে যখন আমরা অবিচ্ছিন্ন চিহ্ন আঁকবো না, যখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা করব না, শুধুমাত্র শ্রেণীবিন্যাস দিয়ে আমরা কি করব, অজীব রেখা আঁকবো, সেই ক্ষেত্রে কি করব আমরা, প্রত্যেক শ্রেণীর উচ্চসীমা স্থাপন করব। প্রত্যেক শ্রেণীর উচ্চসীমা এখানে কত আমার 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। তো এখন এইখানে যদি আমাদের 1 থেকে শুরু না হয়ে ধরো এখানে আমার এই নিম্ন সীমা 10 হইল, 10 থেকে 19 এরকম হইল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাঙা চিহ্ন আসবে। ভাঙা চিহ্ন কখন আসবে না, যখন শুধুমাত্র 1 থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, ভাঙা চিহ্ন আসবে না। ঠিক আছে? তো এখন এখানে আমরা কি করছি দেখো, এখানে আমরা 1 কিন্তু বসাই নেই, 1 কিন্তু আমরা বসাই নেই, কিন্তু এখানে যখন আমার 10 থেকে শুরু হয় তখন কিন্তু আমরা এখানে ভাঙা চিহ্ন আসতো। তো এখন কি করব আমরা, প্রত্যেক শ্রেণীর ক্রমবর্তী গণসংখ্যা স্থাপন করব। কত আছে এখানে 8, তাহলে এখানে কত আমার 8, তারপরে কত আছে 20, তাহলে এইখানে আমার 20, এখানে আমার কত আছে 60, কয় ঘর আছে 10, 20, 30, 40, তাহলে এখানে আমার হবে না, দুঃখিত, এখানে আমার গ্রাফে মানে ঘর সংখ্যা কম আছে, কাজে ওই অক্ষ বরাবর কি ধরতে হবে, আমার 1 ঘরের মান 2 ধরতে হবে। তাহলে 8 এর জন্য কয় ঘর, 4 ঘর, 8 এর জন্য 4 ঘর, 20 এর জন্য কয় ঘর, 20 এর জন্য 10 ঘর, 10 ঘর, 35 এর জন্য কয় ঘর, 17.5 ঘর, 35 এর জন্য 17.5 ঘর, তাহলে 15 ঘর, 16 ঘর, 17 ঘর, আর 1 ঘরের অর্ধেক। তারপর 53 জন্য কয় ঘর, 26 ঘর, আরো হলো 0.5, তাহলে 20, 25, 26 এ হইল আমার 0.5। তারপর 60 এর জন্য কয় ঘর, 30 ঘর, 30 ঘর। এগুলো আমরা কি করব, কোত্থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, তাহলে একটা আমার কোথায়, একটা কোথায়, এখানে ব্যবধান কত, 1 ঘর মান x অক্ষে, এটা হলো আমার শ্রেণী সীমা, এই পাশে কি আমার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা কি করছি, 1 ঘরের মান কত 2, x অক্ষ বরাবর 1 ঘরের মান 2, y অক্ষ বরাবর 1 ঘরের মান 2, তাহলে এখানে আমার কত বসলো 8, এখানে কত 20, এটা কত আমার 35, এটা 35, তারপরে এটা হলো আমার 53, 53, তারপরে 60, 60। এখন আমরা এই যে এই মানগুলো যেমন 10, 20, 30, 40, 50 এটা কি আমার প্রত্যেক শ্রেণী কিন্তু উচ্চসীমা, তাই এই মানগুলো আমি কোথায় বসিয়েছি, প্রত্যেক শ্রেণীর উচ্চসীমা বসাইতে হবে। তাহলে নিম্ন সীমা কত আমার 1, 1টা কোথায় এইখানে, তাহলে 1 ঘরের মান কত 2, তাহলে 1 ঘরের মান 2 হয়, তাহলে একটা কোথায় এই 1 ঘরের অর্ধেক, তাহলে 1, এখান তাহলে 1, তাহলে এখান থেকে আমরা কি করব, রেখাচিত্র টানবো, রেখা টানবো।
তাহলে এই হলো আমার অজীব রেখা। তো এখন এইখানে আমাদের অনেকের সমস্যা হয় যে যেমন এইখানে আমার কত, এই ব্যবধানটা কত, তাহলে 10 থেকে 20, তাহলে 1 ঘর মানের কথা ধরেছি, 2 ধরেছি, ঠিক আছে। আর এখানে 1 থেকে যদি শুরু হয় অনেকের এটা সমস্যা হয়, কাজে এই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যদি 1 থেকে শুরু হয় সেই ক্ষেত্রে আমার ভাঙা চিহ্ন আসবে না, কিন্তু অন্যান্য যখন অন্য কোনো মান দ্বারা যদি শুরু হয় সেক্ষেত্রে আমার কি আসবে, ভাঙা চিহ্ন আসবে। এমনকি এই আমাদের যেমন আগের যে আমরা করলাম এই তোমার কি বলে বহুভুজ করলাম, এইখানে আমাদের কিন্তু অনেকের লিখতেও সমস্যা। সেখানে ব্যবধানটা কত ছিল, শ্রেণী ব্যবধান ছিল 7, শ্রেণী ব্যবধান ছিল 7। তাহলে এইখানে আমরা কি করব, এই একক নির্ণয়ে আমাদের অনেকের সমস্যা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো যে 7কে ভাগ দেবো কত দ্বারা, এই 5 দ্বারা ভাগ দেব। তাহলে 7 ভাগ 5 কত আসে, 1.4 আসে। তাহলে 1.4 হলো 1 ঘরের মান, এরকম আমরা লিখবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 1 ঘর সমান কত, 1.5। হ্যাঁ, এরকম যদি সমস্যা হয় আমরা আরেকভাবে বলতে পারি যে প্রতি শ্রেণীসীমা সমান হইল 7 একক। এইভাবে আমরা বলতে পারি প্রতি শ্রেণীসীমা সমান হইল শ্রেণীসীমা সমান হলো 7 একক, এইভাবে আমরা উল্লেখ করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি আঁকাইলাম যে অজীব রেখা কিন্তু আমরা আঁকাইলাম। এটা কিভাবে আঁকাইলাম আমরা, যে শ্রেণীবিন্যাস থেকে অজীব রেখা আঁকাইলাম। তো এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দ্বারা আমরা কি করতে পারি, অজীব রেখা অঙ্কন করতে পারি। সেটা কিভাবে, এখানে আমরা কি করব, সে উচ্চ সীমা বসাবো। এটা কত আমরা বসাইছি 10.5, 20.5, 30.5, 40.5, 50.5। তো এখানে আমরা কি করব, 8 বসাবো। তার মানে 1 ঘর আমি 2 ধরলাম, এটা হলো আমার শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা হলো আমার ক্রমযোজিত গণসংখ্যা। কত এখানে 8 মানে 4 ঘর, 20 মানে 10 ঘর, 35 মানে 17.5 ঘর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17.5, 53, 26.5, 25, 26 বাদ পড়ছে একটা, এখানে এটা আসবে, এখানে হলো 30। তাহলে কি করবো আমরা, এই যে এখানে কত ছিল 0.5 ছিল এইখানে আমার, তাহলে এখান থেকে আমরা যোগ করব এরকম ভাবে। এই হলো আমার অজীব। তার মানে কি বুঝলাম আমরা এখান থেকে, অজীব রেখাটা যে শ্রেণী ব্যক্তি থেকে আমরা আঁকাতে পারি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করেও আমরা আঁকাতে পারি, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমি আশা করব তোমরা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।